দর্শক, অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি তাসলিমা তিথি। এফসি এশিয়ান কাপ থেকে বাংলাদেশ নারী ফুটবল দলের শূন্য হাতে ফেরার এক মাস পর অনূর্ধ্ব-20 দলের মেয়েরাও ফিরলেন একই ফল নিয়ে। বুধবার থাইল্যান্ড থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। থাইল্যান্ডে চলছে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ। বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে এখন এই টুর্নামেন্টে দর্শক। মেয়েদের ফুটবলেও কি আশার আলো নিভছে? দেশের খেলাধুলা নিয়ে আজ আমাদের সঙ্গে আলোচনায় থাকছেন জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক রফিকুল ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। রফিক ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আমি বলছিলাম যে জাতীয় এবং অনূর্ধ্ব-20 দল মিলিয়ে এশিয়ান পর্যায়ে কিন্তু বাংলাদেশের মেয়েরা টানা 6টি ম্যাচ হেরেছে। শুরুতে একটু জানতে চাইবো যে নারী ফুটবল নিয়েও কি আশা কমছে আমাদের, এবং এমন হতাশাজনক পারফরমেন্সের কারণ আসলে কি, আপনার কি মনে হয়? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, নারী ফুটবলের যে আপনি 6টা ম্যাচের কথা বললেন যে টানা হেরেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি মানে এখানে হতাশার কোনো বিষয় নেই। কেন নেই? বাংলাদেশ কিন্তু এই লেভেলে প্রথম খেলছে এবং আমাদের সিনিয়র টিম যে অস্ট্রেলিয়ায় খেলে আসলো এশিয়ান কাপে, সেখানে যেমন ফার্স্ট টাইম খেলেছে, এবং আন্ডার-20 যারা থাইল্যান্ড থেকে খেলে আসলো এটাও প্রথমবার খেলছে। তার মানে আমাদের কিন্তু গত বছর 2025 সালে আমাদের দুইটা বড় অর্জন ছিল যে এই দুইটা টিম এশিয়ান কাপে কোয়ালিফাই করছে প্রথমবারের মতো। এটা একটা আমাদের ইতিহাস ছিল। তো এশিয়ান মঞ্চে গিয়ে বাংলাদেশ মানে প্রথমবার গিয়ে ধরেন সেখানে ভালো করবে কিংবা চ্যাম্পিয়ন হবে বা সেমিফাইনাল খেলবে, এই প্রত্যাশা কিন্তু আসলে কারো ছিল না। আর একটা জিনিস আপনি দেখবেন যে বাংলাদেশ 6 ম্যাচ হারছে, ধরেন সিনিয়র 3 ম্যাচ হারছে আন্ডার-20, কিন্তু বাংলাদেশ কিন্তু কোনো ম্যাচে এরকম হয় নাই যে বাংলাদেশকে একদমই ধরেন আউটফিলেট করে দিয়েছে, বাংলাদেশকে ধরেন বিধ্বস্ত করে দিয়েছে, 6টা-7টা গোল খেয়েছে, তা কিন্তু না। বাংলাদেশ, আমি আন্ডার-20 মানে কথাই বলি যে প্রথম ম্যাচে কিন্তু থাইল্যান্ড, তারা হোস্ট, তাদের বিরুদ্ধে বাংলাদেশ 2 গোলে লিড নিয়ে পরে ম্যাচটা 3 গোল হারছে। তার মানে একটা টাফ ফাইট দিয়েছে। থাইল্যান্ড আমাদের চাইতে বেটার টিম এবং তাদের মাঠে খেলা, তাদের দর্শক গ্যালারিতে, ওই টিমের সাথে তারা বাংলাদেশ ফাইট দিয়েছে। তারপরে পরের ম্যাচে চীনের সাথে তারা 2 গোলে হেরেছে। এখন 2 গোলে হারা চীন, তো আপনি জানেন যে চীন সিনিয়র পর্যায়ে এশিয়ান কাপে প্রায় 11 থেকে 12 বার চ্যাম্পিয়ন, তারা অনেক শক্তিশালী টিম। তাদের কাছে 2 গোলে হেরেছে। আমি মনে করি না যে এটা খুব একটা বিধ্বস্ত কোনো কিছু হয়েছে। আচ্ছা হ্যাঁ, বাংলাদেশের যেটা আমরা আগেই বলেছি আগের আলোচনায়, যে বাংলাদেশের এই টুর্নামেন্টে আসলে মানে হারাবার কিছু ছিল না, যদি কিছু পাওয়া যেত সেটা কিন্তু শেষ ম্যাচে ধরেন আপনার ভিয়েতনামের বিরুদ্ধে যদি বাংলাদেশ ড্র করতে পারতো বা জিততে পারতো, তাহলে হয়তো একটা সম্ভাবনা থাকতো যে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য। সেখানে বাংলাদেশ কিন্তু হেরেছে 1 গোলে। তার মানে আপনি দেখেন, বাংলাদেশ প্রথম ম্যাচে 3 গোল খেয়েছে, পরের ম্যাচে 2 গোল খেয়েছে, পরের শেষ ম্যাচে 1 গোল খেয়েছে। তার মানে আমরা যদি গ্রাফিক্যালি যদি ধরি, তাহলে কিন্তু বাংলাদেশের মানে পারফরমেন্স আপনার ভালোর দিকে। কারণ এখানে তো আপনার অভিজ্ঞতা অর্জনের ব্যাপার আছে। কারণ আমরা কোন লেভেলে খেলতেছি। এর আগে আমরা সবসময় সাউথ এশিয়ানে খেলেছি। আমরা সাউথ এশিয়ানে সিনিয়রে চ্যাম্পিয়ন 2 বার, জুনিয়রে চ্যাম্পিয়ন। মানে আমরা কিন্তু বলতে গেলে মেয়েদের ফুটবলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন রাজত্ব করছে। কিন্তু আপনি যখন দক্ষিণ এশিয়ার বাইরে এশিয়ান মঞ্চে যাবেন, সেখানে আপনাকে ওই যে পার্থক্যটা আছে, মানে সেটা কিন্তু আপনি পাবেন। এখন এখান থেকে ধরেন ওয়ার্ল্ড কাপে যাওয়ার একটা সুযোগ ছিল, যারা ধরেন টপ 4 হবে, তারা যারা ওয়ার্ল্ড কাপে যাবে, মানে তা আমরা যদি এরকম কোনো সুযোগ নিতে পারতাম অর্জন, সেটা আমাদের জন্য একটা বিশাল অর্জন হইতো। কিন্তু এই টুর্নামেন্টগুলোতে আমরা যেটা এখন আমরা যদি মূল্যায়ন করি, সেটা হলো বাংলাদেশ যে লেভেলে ফুটবল খেলে আর এখন যে লেভেলে গিয়ে খেললো, আর ওয়ার্ল্ড কাপে খেলতে হলে এই যে মানে মাঝখানে একটা বিশাল সাগরের মতো এখনো আমাদের আছে। তার মানে আমাদেরকে আগামীতে, এবং এখন আমাদের যেটা লক্ষ্য হওয়া উচিত যে আগামী যে এশিয়ান কাপ হবে, আগামী যে আন্ডার-20 এশিয়ান কাপে, সেখানে তো আমরা খেলতে পারি। মানে এইবার চান্স কোয়ালিফাই করলাম, পরের বার আর পারলাম না, তাহলে কিন্তু হবে না। আপনাকে প্রতিবার যদি আপনি ধারাবাহিকভাবে কোয়ালিফাই করতে পারেন, তাহলে কিন্তু একবার দেখবেন, একবার আপনি এই এশিয়ান কাপ থেকে হয়তো নেক্সট রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তাই আমি মনে করি না যে এটা আসলে বড় ধরনের মানে হতাশার কিছু না। কারণ একদমই মেয়েরা আমাদের, আমি মনে করবো ভালোই খেলেছে। এবং আরেকটা বিষয় হলো যে মেয়েরা আরও ভালো করতে এই কারণে যে এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে ফুটবল ফেডারেশনের যে ধরনের প্ল্যান পরিকল্পনা করা উচিত ছিল, এবং এই মেয়েদের ট্রেনিংয়ের জন্য যে আরও ফ্যাসিলিটিস দেওয়া, আরও প্ল্যান করে, সেটা তারা করতে পারে না। কারণ এটা তো একদম সেই যে গত বছর যখন আমরা কোয়ালিফাই করলাম,
তারপর থেকে কিন্তু নির্ধারিত, এটা হঠাৎ করে টুর্নামেন্টে আসে নাই যে এটা হঠাৎ করে টুর্নামেন্টে এসে গেছে আমরা মানে তাড়াহুড়া করে চলে এসেছি, তা কিন্তু না। এটা একটা আমরা কবে খেলা, কার সাথে খেলা, কত টাইম, মানে মানে কয়টায় খেলা, সবই তো আমরা আসলে আগেই জানতাম। তো বাংলাদেশের ফুটবল ফেডারেশন উচিত ছিল আরেকটু প্ল্যানিং করে এই মেয়েদেরকে আরেকটু প্রিপারেশন করার। আপনি পারতেন হয়তো থাইল্যান্ডের কথার কথা, যে থাইল্যান্ডে আপনি হয়তো 15 দিন আগে পাঠিয়ে দিয়ে, 12-20 দিন আগে পাঠিয়ে দিয়ে সেখানে আরও দু একটা ম্যাচ ট্যাচ মানে মানে খেলে, কিন্তু সেইটা হয় নাই। তো আমি মনে করি যে আমি এখানে মেয়েদের বিন্দুমাত্র মেয়েদেরকে আমি কোনো দেবো না, কারণ তাদের যে যোগ্যতা, তাদের যে অ্যাবিলিটি, তারা সেটা তারা করেছে। এখন আপনি যাদের সাথে খেলছেন তাদের সাথে আমাদের যে পার্থক্য, এটা কিন্তু আপনি মানে ঘোষাতে পারবেন না। মানে চাইলেই আপনি এখন ধরেন জাপানের সাথে খেলে আপনি যতই ট্রেনিং করেন, তাদের সাথে আমাদের যে পার্থক্যটা আছে এটা ঘোষানো কিন্তু কঠিন। ফুটবল ম্যাচে হয়তো 2-1 দিন হয়তো অঘটন ঘটে, অনেক সময় হয় ধরেন ব্রাজিল 7 গোল খায়, আর্জেন্টিনা 6 গোল খায়, কিন্তু আপনি যদি ধারাবাহিক করে টুর্নামেন্ট খেলেন সেক্ষেত্রে দুই টিমের পার্থক্যটা থাকবে। তা আমি একদমই মোটা দাগে বলবো যে বাংলাদেশ এখানে হয়তো আরও ভালো করতে পারতো, কিন্তু যতটুকু করেছে এটাকে আসলে মানে নেতিবাচকভাবে আমি দেখছি এটা পার্সোনালি আর কি। হতাশ হওয়া যাবে না, নিশ্চয়ই তারা পরের বার আরো ভালো করবে। রফিক ভাই, 2010 সালের পর বাংলাদেশ হচ্ছে মেয়েদের সাফ টুর্নামেন্ট আয়োজন করেনি। এবারই তাদের সাফ টুর্নামেন্টের আয়োজক হওয়ার দাবিদার ছিল বাংলাদেশ, কিন্তু সেটি আসলে হয়নি। কেন হয়নি? দেখেন, এখানে আমি বলি, আমি একটু আগে যেটা বলছিলাম যে আমাদের মেয়েদের সিনিয়র টিম, এটা সাব চ্যাম্পিয়নশিপ যেটা সিনিয়র টিম, আমরা কিন্তু 2বার চ্যাম্পিয়ন, এবং আপনার নিশ্চয় মনে আছে যে 2বার আমরা নেপাল থেকে জিতে আসলাম। এই তারপরে তাদেরকে সাতখোলা বাছাই করে আমরা একদম একটা হই হই রই ব্যাপার, একটা বড় অর্জন ছিল। তো এবার যে টুর্নামেন্টটা হবে মে মাসে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ। তার মানে আপনি টানা 3বার যদি আপনি চ্যাম্পিয়ন হন, কারণ এই টুর্নামেন্টে তো আসলে এর আগে প্রথম 5বারই ভারত চ্যাম্পিয়ন হয়েছে। মনে করেন এখন বাংলাদেশ সামনে যে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ ছিল বলতে এখনো আছে, কিন্তু আপনি বলতেছেন আয়োজক হওয়ার ক্ষেত্রে এটা দেখেন 2010-এ এই সাব যখন শুরু হয় তখন বাংলাদেশ আমরা আয়োজন করেছিলাম, এবং টুর্নামেন্ট কক্সবাজারে হয়েছিল প্রথমবার সেটা। এরপরে বাংলাদেশ আর কখনো আয়োজন করে নাই। এরপর ইন্ডিয়া আয়োজন করেছে, নেপাল টানা 3বার আয়োজন করেছে, আবার ইন্ডিয়াতে হচ্ছে, এবার ইন্ডিয়ার মানে মারগোয়াতে হবে। তো আমি বুঝছি আপনি কি বলতে চাচ্ছেন, যে আমরা যদি এটা হোস্টিং করতাম, মানে এই ম্যাচটা যদি ঘরের মাঠে হতো, তাহলে হয়তো মেয়েদের জন্য আরেকটু মানে সাহস পেত, বা চ্যাম্পিয়ন হতো না। হ্যাট্রিক যেহেতু চ্যাম্পিয়ন সুযোগ আছে ফুটবল ফেডারেশন চাইলে। এখানে হয় কি, ধরেন আমি বলি এই ধরনের টুর্নামেন্ট ধরেন যারা করে, স্পন্সরের একটা বিষয় থাকে, সেটা তারা হয়তো চায় যে মানে কোন জায়গায় টুর্নামেন্ট আয়োজন করলে দর্শক হবে, তাদের প্রফিট হবে, এইসব চিন্তা করে তারা দেয়। তো বাংলাদেশ যেটা করতে পারতো, হয়তো তারা একটু ধরেন ডিপ্লোম্যাটিক একটা আলোচনা করে বাংলাদেশে আনার জন্য, যে আমরা এটা এবার হোস্টিং করি, কারণ আমরা সেই 10-16 বছর আগে করেছি, আর করি নাই, সব কিছু পারলে এটা ভালো হতো। তবে আমি মনে করি যে বাংলাদেশ যেহেতু নেপালের মাটিতে নেপালকে হারে 2বার চ্যাম্পিয়ন হয়েছে, তো সেখানে ইন্ডিয়াতে যদি ধরেন ইন্ডিয়াও ফাইনালে খেলে, ইন্ডিয়াকে যে হারাতে পারবে তা আমি বলছি না। তবে যেটা হলো যে খেলাটা বাংলাদেশে হইলে ধরেন আর একটু, আমি মনে করি একটা গর্জিয়াস হতো যদি বাংলাদেশের চ্যাম্পিয়নটা হতো, মনে করেন সেখানে কিন্তু মেয়েদের জন্য একটা বড় বিশাল একটা ব্যাপার থাকতো, কারণ আমরা ঘরের মাঠে আর একটা চ্যাম্পিয়ন হলাম, কিন্তু হয় নাই। তারপর আবার এটা ধরেন বিপরীত কথা হলো, যদি আমরা সম্ভবত ইন্ডিয়াতে হয়তো ইন্ডিয়া ফাইনাল খেলবে, হতে পারে নেপাল ফাইনাল খেলতে পারে, বাংলাদেশও ফাইনাল খেলতে পারে, ইন্ডিয়াকে হারিয়ে যদি চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে তারও বেটার। সেটা একদমই, আমরাও তাই চাইবো। মেয়েদের ব্যর্থতা হলেও কিন্তু এবারের অনূর্ধ্ব 20 সাফে আমাদের ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছে। রফিক ভাই, আপনার কি মনে হয় যে এই দল জাতীয় দলের পাইপলাইন কতটা সমৃদ্ধ করতে পারে? দেখেন, এটা পাইপলাইন যে শব্দটা বললেন, আসলে তো ফুটবল বলেন বা ক্রিকেট বল, যে কোনো খেলায় পাইপলাইনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ধরেন ফুটবলের পাইপলাইন হলো এইটা আন্ডার-20, যেটা এটা হলো মানে থার্ড বেটার টিম, মানে আন্ডার-20, এরপর আন্ডার-23, তারপর ন্যাশনাল টিম। তো এইখান থেকে ধরেন আন্ডার-20 থেকে এরা আন্ডার-20, এবং কেউ কেউ হয়তো মানে আপনার সরাসরিও এখানে ন্যাশনাল টিমে যেতে পারে, তাদের যদি কোয়ালিটি থাকে। তা আর আরেকটা হলো যে এই যে আমরা যে চ্যাম্পিয়নটা হয়ে আসলাম মানে মালদ্বীপ থেকে, এইটা হলো কিন্তু আমরাই চ্যাম্পিয়ন ছিলাম আগের বারও আমরা চ্যাম্পিয়ন, মানে আমরা টানা 2বার চ্যাম্পিয়ন হয়ে গেলাম আন্ডার-20 ছেলেদের ছাপে। তো এটা অবশ্যই জাতীয় দলের জন্য ভালো হবে। এবং আরেকটা জিনিস আপনি দেখেছেন যে
রোনান সুলিভান নামে যে আমাদের একটা আমেরিকান প্রবাসী একটা ছেলে যেখানে খেলেছে এবং প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে জোড়া গোল করে সে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছে। তারা দুই ভাই খেলছে এখানে, হ্যাঁ, ডেকলান সুলিভান এবং রোনান সুলিভান, এবং তারা এবং এই ছেলে আপনি যদি দেখে থাকেন যে মানে ফাইনালে তো টাইব্রেকারে বাংলাদেশ জিতছে এবং শেষ কিকটি নিয়েছিলেন এই রোনান সুলিভান এবং অসাধারণ একটা মানে গোল করে চাপের সময় সে গোলটা করে বাংলাদেশকে ট্রফিটা দিয়েছে। এটা একটা ভালো দিক। অনেকে মনে করেন যে রোনানকে নিয়ে তো এখনই অনেকে আশাবাদী করতে, মানে আশাবাদী যে সে হয়তো মানে ন্যাশনাল টিমে খেলার মানে যোগ্যতা রাখে। তো আমি মনে করবো যে তাকে ধীরে ধীরে যদি আমরা করতে পারি, আর এরপর আন্ডার-23 দ্যাট মিনস অলিম্পিক টিমে তাকে মানে খেলিয়ে তারপর ন্যাশনাল টিমে যায়। এবং এখন এখানে ধরেন 23 জন ফুটবলার ছিলেন, আমি যদি ধরেন এখান থেকে যদি 4টা ফুটবলারও যদি ন্যাশনাল টিমে মানে যাওয়ার মতো হয়, সেটাও কিন্তু একটা বিশাল, যে পাইপলাইন থেকে কিন্তু একদম মানে সবাই যে ন্যাশনাল টিমে তা না, সেখান থেকে একদম বেটার যারা 2-3 জন মানে যেতেই পারে। এবং অবশ্যই এই ধরনের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া মানে আমাদের ভবিষ্যতের জন্য ভালো ফল। এবং এই যে আইরিশ যে কোচ ছিলেন, এই কোচ তিনি তো বলেছেন যে এই টিম নিয়ে আমরা 2032-40 পরবর্তীতে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে যে আমাদের খেলা আমরা খেলি, সেখানে আমরা হয়তো আরো ভালো করতে পারবো এরা যখন ন্যাশনাল টিমে খেলবে। অবশ্যই আমাদেরও তাই প্রত্যাশা থাকবে। রফিক ভাই, আমরা আবারও আলোচনায় ফিরবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক দেখছেন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজন, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, ফিরছে এক্ষুনি। সকালটা রাগিয়ে জগৎটা জাগিয়ে অল টাইম চলে হেলদি লাইফ, জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম, ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড, অল টাইম হেলদি লাইফ। জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম হেলদি লাইফ। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ। জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। দর্শক দেখছেন অল টাইম প্রেজেন্টস জাগো স্পোর্টসের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম, আবারও ফিরছি আলোচনায়। রফিক ভাই, ফুটবল নিয়ে কথা বলছিলাম, ছেলে এবং মেয়েদের ফুটবল নিয়ে। এবার একটু হকিতে আসতে চাই। থাইল্যান্ড থেকে কিন্তু জাতীয় হকিতেও দুঃসংবাদ এসেছে। এশিয়ান গেমস বাছাই হকিতে বাংলাদেশ বারবার ফাইনালে লড়াই করে, কিন্তু এবারে চ্যাম্পিয়নও কিন্তু কয়েকবার হয়েছে, কিন্তু এবারে তারা সেমিফাইনালও খেলতে পারছে না। এমন পারফরমেন্স আসলে কতটা হতাশার? এটা আবার বলবো, এটা হতাশার না, কারণ হকির যে অবস্থা বাংলাদেশের, তাতে এই রেজাল্টই হওয়ার কথা। কেন বললাম এই কথা? যে বাংলাদেশ দেখবেন আপনার আমাদের ন্যাশনাল টিম বিভিন্ন সময় ভালো রেজাল্ট করে, এশিয়ান কাপ কোয়ালিফাইং বলেন, এইচএফ কাপ বলেন, কিন্তু আমরা মাঝে মধ্যে অবাক হই যে আমাদের মানে হকির প্লেয়াররা তারা ইন্টারন্যাশনালে গিয়ে মানে এতটুকু ভালো তারা কিভাবে করে। কেন এই কথাটা বললাম? যে আমাদের মানে ঘরোয়া হকিই নেই। এবং আমি মনে করি বাংলাদেশে যতগুলি ক্রীড়া ফেডারেশন আছে, সবচাইতে মানে নিষ্ক্রিয় ফেডারেশন হয়েছে হকি ফেডারেশন। আপনি দেখেন এখানে লিগ হয় না, ঘরোয়া কোনো খেলা হয় না। তো আপনি যখন ঘরোয়া কোনো খেলা হবে না, তো এই মানে প্লেয়াররা আপনার কিভাবে তাদের পারফরমেন্স মানে বৃদ্ধি করবে, তারা কিভাবে ন্যাশনাল টিম তৈরি হবে? এখানে দেখেন বাংলাদেশের হকি এখন একদমই মানে যেটা বলতে হয় সেটা হলো যে টিকে আছে শুধুমাত্র বিকেএসপির কারণে। বিকেএসপিতে কিছু ছেলে বের হয়, তারা বিকেএসপিতে ট্রেনিং করে, তারা ন্যাশনাল টিমে খেলে, তারপরে আমরা যেটা একটা ভালো রেজাল্ট করি। কিন্তু বিকেএসপিতে যখন মনে করেন যারা বের হয়ে যায়, তারা আসলে এই ধরুন থাইল্যান্ড থেকে আসবে, তারপরে এশিয়ান গেমস কোয়ালিফাই করে, তখন সেই এশিয়ান গেমসে যাবে, মাঝখানে ঘরের লিগ হবে না, টুর্নামেন্ট হবে না, তো তারা খেলবেটা কোথায়? তবে হ্যাঁ, এখানে আমাদের আপনি যেটা বলছিলেন শুরুতে, যে যথার্থ বলছিলেন যে আমরা তো এই টুর্নামেন্ট আসলে সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাই, এটা একটা বাছাই। এশিয়ান গেমসও না কিন্তু, মানে এশিয়ান গেমসে যাওয়ার জন্য মানে বাছাই, এখান থেকে 6টা টিম যাবে। তো বাংলাদেশ হয়তো যাবে, কারণ আজকে আপনার খেলা আছে, সেটা হলো যে হংকংয়ের সাথে। তো হংকংকে হারাতে পারলে বাংলাদেশ এশিয়ান গেমসে কোয়ালিফাই করবে। কিন্তু আমরা তো আসলে এই ধরেন পঞ্চম হয়ে মানে আপনারা কোয়ালিফাই করলাম, এইটার জন্য তো মানে আমরা আসলে যাই না। আমরা এখানে যাই হলো
কোয়ালিফাই করব, তবে চ্যাম্পিয়ন হয়ে করবো বা ফাইনাল খেলে রানার্স আপ হয়ে করবো, কিন্তু সেটা এবার হয় নাই। এখানেও আমি আমি বলতেছি যে এই প্লেয়ারদের পক্ষে এর চেয়ে বেশি মানে ভালো করা সম্ভব না, কারণ আপনি তো তাদেরকে কোনো আপনি খেলার সুযোগই দিচ্ছেন না। তারা ঘরে লিগ খেলতে পারে না। ধরেন মোহামেডান আবাহনী কবে হকি খেলছে মানুষ ভুলে গেছে। তাহলে আপনি একটা কম্পিটিশন না করলে আপনি কিভাবে ইন্টারন্যাশনাল গিয়ে ভালো করবেন? স্বাভাবিকভাবে কি হয়েছে দেখেন, শ্রীলঙ্কার মতো টিমের কাছে মানে আমরা হেরে গেছি 20 বছর পরে, আবার আমরা হারলাম। আমরা উজবেকিস্তানের সাথে, উজবেকিস্তান যখন আমাদের সাথে খেলে তখন ধরেন তারা 4 গোল 5 গোল 6 গোল খায়, এটা একদম তাদের মানে নিয়তি। কিন্তু এবার মানে তাদের কাছে তাদের সাথে আমরা ড্র করবো। তো এইগুলা করে যখন আমরা স্বাভাবিক এই রেজাল্টই হওয়ার কথা। এই জন্য আমি বলতেছি যে ঘরোয়া হকি যতদিন পর্যন্ত কাঠামো ভালো না হবে, লিগ নিয়মিত না হবে, আমাদের হকি প্লেয়াররা যখন নিয়মিত খেলার সুযোগ না পাবে, ততদিন কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়ে আমাদের এর চেয়ে ভালো করার কোনো সুযোগ নাই। তারপরে আমি আবারও বলি, আমাদের হকি প্লেয়াররা ইন্টারন্যাশনালে গিয়ে যে রেজাল্ট করে সেটা তুলনামূলক ভালো করে, কারণ তাদের কোনো মানে খেলারই সুযোগ, অন্য ফ্যাসিলিটি বাদ দিলাম, টাকা পয়সা গাড়ি বাড়ি সেগুলো বাদই দিলাম, মানে মাঠে যে তারা খেলবে স্টিক নিয়ে, সেই সুযোগটা কিন্তু ফেডারেশন করে দিতে পারে না। তো তাদের কাছে আমরা ইন্টারন্যাশনাল কি আশা করতে পারি? একদমই, অনেকগুলো প্রতিবন্ধকতার কথা বলছিলেন যার কারণে হয়তো বা আমরা হকিতে আশার আলো দেখিনি, কিন্তু আশা রাখছি যে এসব কাটিয়ে আমরা আশার আলো দেখব হকিতে। শেষ যেটি জানতে চাইবো যে বাংলাদেশের পুরুষদের পরবর্তী ফুটবল ম্যাচটা আসলে কার সাথে হচ্ছে এবং হামজাদের এই নিয়ে প্রস্তুতি কেমন? দেখুন, আপনি জানেন যে কিছুদিন আগে আমাদের এশিয়ান কাপ বাছাইটা শেষ হলো এবং এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের সাথে খেলে আসলাম এবং এবারও আমরা যথারীতি বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছি। কারণ হামজা, সামিতরা এবং আরও জায়ান সহ আরও কয়েকজন প্রবাসী ফুটবলার যোগ হওয়ার পরে আমাদের একটা মানে প্রত্যাশা ছিল যে সেই যে মানে 45 বছর পর আবার বাংলাদেশকে এশিয়ান মঞ্চে দেখা যাবে, যেটা মেয়েরা খেলে আসলো অস্ট্রেলিয়াতে, মানে ওই মঞ্চটা ছেলেদের। তো সেখানে আমরা পারি নাই। এখন আর ধরেন এবছরই সাব চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা, যেটা বাংলাদেশি হওয়ার কথা, এখনও এটা কিছুটা ফাইনাল হয় নাই। তার আগে বাংলাদেশ জুনে ধরেন আপনার একটু ইউরোপে যাচ্ছে আর কি, সান মারিনো যাচ্ছে, সেখানে একটা ম্যাচ খেলবে এবং এটাও একটা ধরেন আমি মনে করি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্তটা কতটা ধরেন মেধা সম্পন্ন, এটা আমার প্রশ্ন আছে। কারণ আপনি ম্যাচ খেলার জন্য একটা দলের ধরেন আপনি দলের মানে একটা লোকের বাড়ি কোথায় সেটা আপনি দেখলেন, কিন্তু লোকটা কীরকম সেটা তো আপনি দেখলেন না, তাই না? এখন এই যে টিমটার সাথে বাংলাদেশ ম্যাচ খেলতে যাচ্ছে সে হলো র্যাঙ্কিংয়ে লোয়েস্ট, মানে পৃথিবীতে যত দেশ ফুটবল খেলে সবচাইতে মানে লোয়েস্ট টিম হয়েছে এই সান মারিনো। নতুন টিম আসলে, যে ইউরোপ ভেঙে ভেঙে হয় না, তো সেখানে তাদের হলো 211 নম্বর তাদের অবস্থান, আমরা 181। তো আমরা তো এই ফিফা ফ্রেন্ডলি খেলার নিয়ম হলো, নিয়ম না বলতেছে, সাধারণত দেশগুলো কি করে বেটার টিমের সাথে খেলতে চায়, যে আমার চাইতে যে আপনি যদি আমার চাইতে শক্তিশালী, আমি আপনার সাথে খেলবো, যদি আপনাকে একটু হারাইতে পারি আমার জন্য একটা পয়েন্ট হবে। কিন্তু এই অনেক সময় বলে না যে ধরেন বড় বড় টিম বাংলাদেশের সাথে খেলতে চায় না। কেন চায় না? তারা মানে কম শক্তির টিমের সাথে তারা খেলতে চায় না, কারণ খেললে যদি অ্যাক্সিডেন্টলি তারা হেরে যায় তাহলে তাদের র্যাঙ্কিংয়ে এটা বড় ধরনের নেগেটিভ ইমপ্যাক্ট হয়। তো বাংলাদেশ কি করলো? বাংলাদেশ যেখানে ধরেন র্যাঙ্কিং বাড়ানোর চিন্তা, সেখানে তারা 211 নম্বর একটা টিমের সাথে তারা খেলছে এবং সেখানে সান মারিনোকে মানে আমার ধারণা যে যত পিছনে তারা থাক তারা বাংলাদেশকে হারিয়ে দিবে, কারণ তারা ইউরোপের টিম, তো তাদের ওই রক্তে তো ওই ফুটবলটা আছে। তখন কি হবে? আপনি দেখবেন যে বাংলাদেশ বড় একটা ওই কয়েক ধাপ নিচে নেমে যাবে র্যাঙ্কিংয়ে। তা আমি মনে করি না যে এটা বাংলাদেশ আসলে এই সময় বাংলাদেশের ফুটবল খেলা উচিত ধরেন থাইল্যান্ড, এই যে সিঙ্গাপুর, হংকং, এই ভিয়েতনাম, হ্যাঁ একটু উপরে গেলে ধরেন বা মিডল ইস্টে কোনো টিমের সাথে এগুলা। কিন্তু বাংলাদেশে এই খেলাটা আমি মনে করি যে মানে বুদ্ধিমান কোনো কাজ হয় নাই। এখন হয়তো তারা বলতেছে যে এটা ঐতিহাসিক ম্যাচ, তারা ইউরোপে খেলতে যাবে। ইউরোপে বাংলাদেশ আগেও খেলছে, ইউরোপের টিমের সাথে আগে খেলেছে, এটা আসলে নতুন কিছু ছিল না। তারপরও যদি একটা মানে কি বলে পরিবেশগত একটা যে ইউরোপের ওই অঞ্চলে গিয়ে, এটা ইতালির কাছে, সেখানে গিয়ে বাংলাদেশ একটা ম্যাচ খেললে সেটা একটা অভিজ্ঞতা হবে। তবে দেখা যাক যদি তাদেরকে হারিয়ে বাংলাদেশ একটা নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারে।
জি একদমই, আমরা এবং দর্শকরাও সেটি দেখার অপেক্ষায় আছি। রফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং যারা দর্শক আমাদের আজকে এই আলোচনা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসে আজকের আয়োজনে দেশের খেলাধুলার বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।